ঘরময় পাইচারি করছে আইনরি। মোবাইলটা সমানতালে গুটিয়ে যাচ্ছে। যতবার আলফাজ সাহেবকে কল করেছে বারংবার কেটে যাচ্ছে। রাগ হচ্ছে প্রচন্ড। এখানে নেটওয়ার্ক কেন পাওয়া যায় না? আইনরিকে কথা বলার জন্য নিষ্প্রাণের মোবাইলটা ব্যবহার করতে হয়। ভীষণ বিরক্ত সে। আজও নিজের নাম্বার দিয়ে অনেকবার ট্রাই করেও কল কানেক্ট করতে পারল না আলফাজ সাহেবের নাম্বারে। মেজাজ 100-100। নিষ্প্রাণের সামনে তৃপ্তিকর হাসিতে আচ্ছন্ন মিশকাত। এলাকার নতুন এসআই কৌতূহলী হয়ে ছুটে এসেছেন রাজন শিকদারের সাথে দেখা করতে। নিষ্প্রাণ কে তা জানতেই তার সরল উত্তর, দাদু অসুস্থ, আপাতত তিনি আপনার সাথে কথা বলতে পারবেন না। আপনার যা প্রশ্ন করার আমাকে করুন। অধর বিস্তৃত করল মিশকাত। জানার আগ্রহ নিয়ে বলল, আসলে কিছুদিন হলো আমি জয়েন করেছি। পুরনো আনসলভড কেস ঘাটাঘাটি করতে গিয়ে আমি একটা জিডির কপি পেয়েছি। কয়েক বছর আগে সম্ভবত আপনাদের পাশের বিল্ডিংয়ে আগুন লাগে। রাজন শেখদারের পুরো পরিবার সে আগুনে মারা যায়। আপনি তো তার নাতি। আপনারা সেদিন কোথায় ছিলেন? লম্বা শ্বাস ফেলল নিষ্প্রাণ। নির্ভয় চিত্তে বলল, মসজিদে দোয়া মাহফিলে। কতজন মারা যায় বলেন তো? আর আগুনটা লেগেছিল কি করে? নিষ্প্রাণ মোলায়েম হাসল। সপ্রতিভ গলায় বলল, প্রায় 9-10 জনের মতো হবে। শর্ট সার্কিট হয়েছিল। আপনি এত দৃঢ়তার সাথে কি করে বলছেন? আপনি তো তখন খুব ছোট। নিষ্প্রাণ সচেতন চোখে চেয়ে ঝরা হাসল। তেজহীন গলায় বলল, এখন তো আর ছোট নই, বুঝতেও শিখেছি আর মনে রাখতেও শিখেছি। নিষ্প্রাণের কথার ধার মিশকাত বুঝল না। বিমূঢ় গলায় বলল, আমি ঠিক বুঝতে পারলাম না। নিষ্প্রাণ সোজা হয়ে বসল। আবেশিত গলায় বলল, হুমায়ুন আহমেদের নন্দিত নরকে পড়েছেন? আমি ছোটবেলায় ছবিটা দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেদিন রাতে রাবিয়ার সাথে কি হয়েছিল তার একটু ধারণাও আমি করতে পারিনি। মন্টু কেন মাস্টার কাকে মারল তাও বুঝতে পারিনি। তবে এখন বুঝতে পারছি। কেন বলুন তো? কারণ আমি এখন আর 10 বছরের নিষ্প্রাণ মুনতাসির নই। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। বিমূঢ় চাহনি মিশকাতের। হতভম্ব সে। নিষ্প্রাণ কি বোঝাতে চাইল? সে কি তার প্রশ্নের জবাব পেয়েছে? সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে নেমে আসে আইনরি। নিষ্প্রাণ ছাড়াও যে অন্য কেউ এখানে আছে তা ঠাউর করতে পারল না। নিমগ্ন দৃষ্টি তার অসহ্যকর মোবাইলে। আদুরে গলায় বলে ওঠে, দেখ না প্রাণ, সে কখন থেকে ট্রাই করে যাচ্ছি, কল ঢুকছেই না। নিষ্প্রাণ উঠে দাঁড়ায়। আইনের হাত থেকে মোবাইলটা নিয়ে মৃদু গলায় বলল, এখানে গ্রামীণ টাউন নেই, তাই নেটওয়ার্কে 12টা। আমার মোবাইল নেই। না, তুই আমাকে নতুন সিম কিনে দে। বারবার তোর মোবাইল নিতে পারবো না। আচ্ছা দেব। আইনরি। অপরিচিত পুরুষের কণ্ঠে চেতন ফেরে আইনরির। অক্ষিপুট কিঞ্চিত অশীতল করে চেয়ে পুরুষটিকে চেনার চেষ্টা করল, কিন্তু পারল না। পূর্ণ নজর ক্ষেপণ করে স্থির রইল। চিনতে পারোনি? আমি মিশকাত, ঝুমু ভাবির দেবর, তোমার কাছেন। চমকে মন পড়ল আইনরির। তার ফুফাতো বোন ঝুমুরের একমাত্র দেবর মিশকাত। আইনরি উৎফুল্ল গলায় বলল, ও মনে পড়েছে, আপনি এখানে। মিশকাত অধর ছড়িয়ে হাসল। হৃষ্ট গলায় বলল, চিনতে পেরেছে তাহলে? এই এলাকার নতুন এসআই, গত সপ্তাহে জয়েন করেছে। কিন্তু তুমি এখানে? শি ইজ মাই ওয়াইফ। নিষ্প্রাণের প্রশস্ত গলায় তার দিকে মনোযোগ দিল মিশকাত। কিছুটা অবাক হলো সে। বিস্ময়ভরা গলায় বলল, আপনি আইনফ্রির হাজব্যান্ড? কিন্তু আমি যতদূর শুনেছি আইনফ্রির বিয়ে কোনো প্রফেসরের সাথে ঠিক হয়েছিল। গা দলিয়ে হেসে ওঠে নিষ্প্রাণ। আইনরির অপ্রতিভ চাহনি দাম্ভিকতার সাথে বলল, জন্ম মৃত্যু বিয়ে তীর বিধাতা নিয়ে। যা উপরওয়ালা লিখেছে তাই হবে, বুঝলেন মিস্টার এসআই? চমৎকার করে হাসল মিশকাত। নিষ্প্রাণের সাথে একমত পোষণ করে বলল, দিস ইজ রাইট। আচ্ছা, আসি আজ তাহলে। হাজার হোক, নতুন একটা সম্পর্ক তো তৈরি হয়েছে। আই উইশ আমাদের আবার দেখা হবে। অফকোর্স, হোয়াই নট? নিষ্প্রাণের সাথে হ্যান্ডশেক করে বিদায় নেয় মিশকাত। বিছানায় শটানো হয়ে শুয়ে আছে নিষ্প্রাণ। আয়না নিজেকে পরিপাটি করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মাথাটা একটু উঁচু করে আইনরিকে দেখে নিয়ে সন্দিগ্ধ প্রশ্ন ছড়ে নিষ্প্রাণ, ছেলেটার সাথে কতবার তো দেখা হয়েছে? আইনরি ফট করে পেছন ফিরে বলল,
কেন? এমনি। আইনরি শাড়ির পাড়টা টান টান করে আঁচল কাঁধে ওঠায়। খেয়ালিপনায় বলল, একবার আপুর বিয়ের সময়, এরপরে আর কখনো দেখা হয়নি। কত বছর হয়েছে বিয়ের? প্রায় 5 বছর। 5 বছর পর তোকে দেখে চিনে ফেললো? আইনরি ডাসা ডাসা চোখে চেয়ে বলল, কারণ ও তোর মতো গবেট মস্তিষ্কের না। এসআই এসআই বুঝলি, পুলিশ। আইনরি ততক্ষণে বিছানার কাছে এসে দাঁড়িয়েছে। তার কোমল হাতে একটান মারতেই আইনরির কোমলাঙ্গ দেহ নিষ্প্রাণের বুকের উপর পড়ে। তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় নিষ্প্রাণ। আমি গবেট? হুম। আইনরির কপালে চুমু আঁকে নিষ্প্রাণ। মায়াময় গলায় বলল, এই গবেট তোকে ভালোবাসে। আইনরি চিলতে রোদের মতো হাসে। নিষ্প্রাণের নাকের সাথে নাক ঘষে বলল, আমিও। হৃদয়ে ভেজা হাসে নিষ্প্রাণ। আইনরির দিকে সরু চোখে তাকিয়ে থাকে। মায়াবী কুহলিকা চাহনি। ফট করে হেসে ফেলে আইনরি। হাসি হাসি ঠোঁটে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে দেখি। ওরে আমার পিচ্চি বর, ছাড়। তবুও তোর থেকে 2 বছরের বড় আমি, ওকে? জি, উদ্ধার করেছেন আমাকে। চোরা হাসল নিষ্প্রাণ। হাতের বের শক্ত করতেই আইনরি মিশে গেল নিষ্প্রাণের বুকের পাটাতনে। নৈশব্দে কখন শ্বাসক্রিয়া চলছে একে অন্যকে বিদীর্ণ করা তীক্ষ্ণ প্রেমময় বান। কেমন অদ্ভুত আবেশিত সিক্ত চোখে চেয়ে আছে নিষ্প্রাণ। কণ্ঠনালীতে সহস্র দিবস ধরে জমে থাকা অনুরাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে অনুরক্তি সুরে বলল, আমি তোকে ভালোবাসি, সত্যি ভালোবাসি ধ্রুবতারা। আমার যুগ ধরে চলা হাজারো মিথ্যের মায়া কাহনে একমাত্র সত্য তুই। আমার মহাচ্ছন্ন উদ্দেশ্যহীন জীবনের একমাত্র গন্তব্য তুই। তুই আমার ধ্রুবতারা, শুধু আমার। আইনরি ঘোর লাগা চোখে নত হয় কিয়ৎ পলেই। নেমে আসে উজ্জ্বল আলোয় প্রেম বিলাসের মহেন্দ্রক্ষণ। লম্বা করিডোরে 5 ফুট পরপর পিলার। নিষ্প্রাণদের এই করিডোর থেকে বাড়ির সামনের দিকটা স্পষ্ট অবলোকন করা যায়। বাড়িটির বাইরের দিক থেকে দেখে এর ভেতরের কাঠামো সম্পর্কে অনুমেয় করা অসম্ভব। নিষ্প্রাণের ঘরের 2 পাশে আরো 2টো ঘর আছে। দোতলায় কর্নারের দিকে সুবিশাল কক্ষে থাকে রাজন শিকদার। সিঁড়ি দিয়ে উঠে বামে যেতে হয়। নিষ্প্রাণের কক্ষ 3 তলায়। পূর্ব দিকে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আইনরি। তার স্থির চাহনি অকৃত্রিম সৌন্দর্যের আধার বৈচিত্র্যময় মেদিনীর বুকে। যুবতী বিকেলে শেষ লগ্ন আসতে চলেছে। গাঢ় সমীরে দুলে ওঠে আদরে দণ্ডায়মান সুপারি গাছের চূড়া। দোদুল্যমান সরুপাতা ভেদ করে দেখা যাচ্ছে ধূসর অম্বর। ম্লান হয়ে আসছে তার তীক্ষ্ণ রোশনাই। পূর্বাকাশের শেষ প্রান্তে আচমকা উজ্জ্বল আলো ঝলকানি দেখল আইনরি। কৃষ্ণাব জলদ ক্ষয়ে নিচ্ছেন ধূসর অম্বরকে। সেই আবছায়া গর্জে দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে তাকিয়ে আছে আইনরি। বাড়িটির অভিমুখ বিপরীত দিকে। এদিক থেকে সে পশ্চাৎ দেশই দেখতে পাচ্ছে। শ্যাওলা পড়া ধুলোময়লা আচ্ছাদিত পরিত্যক্ত বাড়িটার প্রতি অমোঘ টান অনুভব করে আইনরি। বাড়িটার ছাদ এখান থেকে স্পষ্টত। আচমকা উদরে পেলাও স্পর্শে কেঁপে ওঠে আইনরি। চমকিত চোখে ফিরে তাকাতেই প্রাণপ্রিয় মানুষটার হৃদয় ভেজা হাসিতে লাজুকতায় নতজানু হয় তার অরব আঁখি। নিষ্প্রাণ সরব গলায় বলল, এখানে কি করছিস? আইনরি সরু গলায় বলল, কিছু না। করিডোরের হাফ দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে আইনরি। তার সামনেই মূর্তমান পুরুষটির অধর বিস্তৃত হাসিতে অনুরণন শুরু হয়েছে তার দেহে। নিষ্প্রাণ আরেকটু এগিয়ে আসে। ব্যবধান কমিয়ে শূন্যে নিয়ে আসে। শ্বাসে শ্বাসে চলছে কষাকষি। নিষ্পেষিত হচ্ছে একে অন্যের মোহজালে। আইনরির কোমরে হাত রাখে নিষ্প্রাণ। আইনরি ভীত চোখে তাকিয়ে আছে নিষ্প্রাণের অভিপ্সাপূর্ণ নেত্রগুলোকে। তার স্থির ব্যাকুল বীরা চাহনি। নিষ্প্রাণ ঘাড় বাঁকায়। আর্দ্রতায় আচ্ছন্ন করে ফেলে আইনরির গলদেশ। আইনরির শান্ত নারীসত্তায় প্রেম সাগরের উত্তল মহাতরঙ্গের তাণ্ডব লীলা শুরু হয়। নিষ্প্রাণ আবেশিত। তার ঘরে সমচ্ছন্ন পুরুষালী উত্তাপ ক্রমশ মাত্রাতিরিক্ত হচ্ছে। গলা থেকে মুখ উঠিয়ে অক্ষিপল্লব ছুঁয়ে দেয় নিষ্প্রাণ। দেহের সাথে কম্পিত হতে থাকে আইনরির ওষ্ঠাধর। তা সগৌরবে চট করে লুফে নেয় নিষ্প্রাণ। গাঢ় ছোঁয়া প্রগাঢ় হয়ে ওঠে। আইনরি তার দৃঢ়তা হারায়। নিষ্প্রাণ মিশিয়ে নেয় তাকে নিজ বাহুডোরে। কলঙ্কিত করে তার ধ্রুবতারার নারী মনকে। নিষ্প্রাণের বাহুবন্ধন শিথিল হতেই ছিটকে সরে পাশে ফিরে আইনরি। শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে অনবরত শিওরে। ফিচেল হাসে নিষ্প্রাণ। পেছন থেকে আইনরিকে জড়িয়ে ধরে চিবুক রাখে তার কাঁধে। খোলা চুলে ঘ্রাণেন্দ্রিয় গুজে
দীর্ঘশ্বাস টেনে তপ্ত হৃদয়ে বর্ষণ ঘটায় প্রাণহারিণীর সৌরভে। মিয়ে গলায় বলল, ঘর চল। আইনজি লাজুকতায় জানানো মায়ায় বলল, হুম। তাহলে কি করবি? জানি না। কি জানিস তুই? আমাকে পাগল করতে? যা। ঝরা হাসে নিষ্প্রাণ। লজ্জায় গুটিয়ে যাওয়া আইনজির স্বাভাবিক ব্যবহারের নিমিত্তে তাকে ছেড়ে দেয়ালের উপর উঠে বসে। আতঙ্কিত গলায় চোখ নাচিয়ে বলে ওঠে আইনজি, এই পড়ে যাবি। নিষ্প্রাণের হাতটা খাবলে ধরে আইনজি, যেন ছেড়ে দিলেই সর্বনাশ। গহন হাসে নিষ্প্রাণ। সুপ্ত গলায় বলল, প্রাণ কখনো তার স্পন্দনকে ছেড়ে যাবে না। আইনজির হাতের বাঁধন শক্ত হতেই তা ছাড়িয়ে নেয় নিষ্প্রাণ। সরব গলায় বলল, পড়বো না, রিল্যাক্স। আইনজির মন মানল না। পুনরায় নিষ্প্রাণের হাতটা শক্ত করে ধরে রাখল। আইনজির শাড়ির আঁচল নেমে গেছে, তা খানিকটা কুচকে কাঁধে উঠিয়ে দেয় নিষ্প্রাণ। তৎক্ষণাৎ নিষ্প্রাণের অবাধ্য চোখ আটকায় আইনজির নাভি কোমলে। ফর্সা মেধীন উদরে এক সুডল গহ্বর, অধরে কোণে চোরা হাসে সে। আইনের ঝলমলে গলায় প্রশ্ন করে, ওই বাড়িটাতে কেউ থাকে না? নিষ্প্রাণ পাশের দালানে তাকায়। তেতো হয়ে ওঠে তার স্বচ্ছ মনটা, তবে তা বুকের অভ্যন্তরে সীমাবদ্ধ। পরিত্যক্ত দালানটির দিকে চেয়ে অবলীলায় বলতে থাকে, না, ওটা থাকার জন্য বানেনি দাদু। দাদুর হই হুল্লোড় একদমই পছন্দ না। তিনি সবসময় চুপচাপ আর ঝামেলাহীন থাকতেই পছন্দ করতেন। তাই বাড়ির যত অনুষ্ঠান হতো সব কিছুর আয়োজন করা হতো এই বাড়িতে। আইনটি চট করেই বলল, তোর বাবা মা কোথায় প্রাণ? সীমান্ত বলেছিল তুই ছোটবেলা থেকে একা। মিথ্যে বলেছিলি তাই না? নিষ্প্রাণ ফিরে তাকাল আইনজির দিকে। আইনজির উৎসুক দৃষ্টির বিপরীতে নিষ্প্রাণের সরল উত্তর, আগুনে পুড়ে মারা যান তারা। আইনজি আবিষ্ট নজরে তাকায়। আগুনের কথা শুনতেই তরক করে ওঠে তার মস্তিষ্ক। নজরে আসে নমনীয়তা। ঘটে যাওয়া অব্যর্থ ঘটনার অপ্রকট দৃশ্য সহসা ভাসতে শুরু করলো আইনজির চক্ষু দর্পণে। শান্তিহীন এক ভয়াতর উৎপীড়ন হতে থাকলো তার মস্তিষ্কে। সকাতরে প্রশ্ন করে বসে আইনজি, মানে কি বলছিস তুই? কি হয়েছিল তাদের? নিষ্প্রাণ অনুপল চুপ থেকে পূর্ণ নজরে তাকালো। অনুভূতি শূন্য গলায় বলল, দাদুর 3 ছেলে ছিল। আমার বাবা বড় ছিলেন। আমার জন্মের আগেই জন্ম নেয় দাদুর কন্যা সন্তান। মেজ কাকার কোনো ছেলে মেয়ে ছিল না। ছোট চাচুকে দাদু এসএসসি পাস করার পর জার্মান পাঠিয়ে দেয়। ছোট চাচু অনেক মেধাবী ছিলেন, তাই দাদু অনেক আশা নিয়ে তাকে পড়াতে পাঠায়। পড়ালেখা শেষ হওয়ার আগেই এক প্রবাসী মেয়েকে বিয়ে করেন তিনি। ফিরে আসেন বাংলাদেশ। আমার বড় বোন তখন বিবাহিত ছিল। ছোট বোনের সেদিন জন্মদিন ছিল। অনেক বড় আয়োজন করা হয়েছিল, তবে শুধুই আপনজনদের নিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত শর্ট সার্কিট হয়, আগুন লেগে যায় সেখানে। অনুষ্ঠানের উপস্থিত সকলে সেদিন জীবন্ত সমাধি হয়ে আগুনে। তারপর থেকে ওখানে দাদু তালা ঝুলিয়ে দেয়। অ্যান্ডির চোখ দিয়ে টপ টপ করে অবিশ্রান্ত জল ঝরতে লাগলো। হাওয়া ধরা অস্বচ্ছ গলায় বলল, তুই কোথায় ছিলি? দাদু কোথায় ছিল? নিষ্প্রাণ অবারিত গলায় বলল, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব মারা গেছিলেন। তার জন্য মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছিল। আমি আর দাদু সেখানেই ছিলাম। পর মুহূর্তেই নিষ্প্রাণের বুকে ঝাঁপিয়ে পড়ল আইনজি। হু হু করে কেঁদে বুক ভাসায়। যদি সেদিন নিষ্প্রাণ সেখানে থাকতো, তাহলে তাকে ওই সর্বনাশা আগুন গ্রাস করে নিত। তাহলে আইনজি কখনো তার প্রাণের দেখা পেত না। নিষ্প্রাণ দাঁতে দাঁত নিষ্পেষণ করে। অতীত সে ভুলতে চায়। ওই আগুনের লেলিহান শিখা হয়ে তো নিজের পরিবারের সবাইকে ভস্ম করেছে নিষ্প্রাণ নিজে দাঁড়িয়ে থেকে। একটা 6 মাসের ভ্রূণকেও সে ছাড়েনি। কেন ছাড়বে? ওই আজন্ম ভ্রূণের জন্যই তার তারাকে প্রাণ দিতে হয়েছে। খুবলে খেয়েছে ওরা ওকে। ছোট্ট নিষ্প্রাণ সেদিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করেছিল। নিষ্প্রাণের শিরদাঁড়া শক্ত হতে থাকে, ফুলতে থাকে বুক, কঠোর হয় চোয়াল, তেজি হয়ে ওঠে বাহু। সরসে আইনজিকে চেপে ধরে নিজের সাথে। আইনজি ব্যথা অনুভব করে বুকে, গোঙানি দিয়ে ওঠে সে। অস্পষ্ট গলায় বলে ওঠে, প্রাণ। আইনজির আহত গলায় সেকেন্ডে নিজের গহন রাগের মৃত্যু ঘটায় নিষ্প্রাণ। ক্রোড়ে তুলে নেয় আইনজিকে। আইনজি বিষণ্ণ গলায় বলল, এই এই করছিস কি? ছাড়, পড়ে যাব তো। পড়বি না। নিষ্প্রাণের গলা জড়িয়ে ধরে আইনজি, পাছে পড়ে না যায়। করিডোরের পশ্চিম দিকের শেষ প্রান্তে একটা সরু সিঁড়ি। এই সিঁড়ি সোজা ছাদের গম্বুজে গিয়ে থামে। চওড়া নয় তা,
দুইজন মানুষ পাশাপাশি উঠতে সমস্যা হবে, সেক্ষেত্রে কাউকে কোলে নিয়ে ওঠা আরও দুঃসহ ব্যাপার। সে কাজটি করল নিষ্প্রাণ। সোজা না হয়ে আড়াআড়ি ওঠে সিঁড়িবে। আইনরি বোকা বোকা চোখে চেয়ে আছে। সিঁড়ির উপরের দিকে উঠতেই আধার ছেয়ে যেতে থাকে। আইনরি সেই আবছা আলো আধারে নিষ্প্রাণের সপ্রতিভ দুই চোখের দিকে তাকিয়ে থাকে। গলা থেকে এক হাত সরিয়ে চুলে গলিয়ে দেয়। ভয় পাস না, আমি আছি তো, তাকিয়ে দেখ। আইনরি ভয় জড়তার রেশ কাটিয়ে দুরু দুরু মনে সমান্তরালে তাকায়। এখান থেকে অনেক দূরত্ব পর্যন্ত দেখা যায় সারি সারি নারিকেল গাছ, বহু বছর পুরনো বট গাছ, বিস্তীর্ণ ধানক্ষেত, নদীর ধারা। আইনরি অবাক নয়নে তা দেখে। ভয়ঙ্কর সুন্দর। পশ্চিমা দেশে জেগে উঠেছে দাবানল। লুপ্ত হয়ে গেছে ধূসর মায়া। সেখানে সগৌরবে মাথা উঁচু করে রক্তিম বিবস্বান। মোহনীয় সেই আস্তাভা বিবস্বানের সন্ধ্যাকালীন ঐশ্বরিক সৌন্দর্যের তীব্র কোহেলিকা আচ্ছন্ন করে ফেলেছে আইনরিকে। আইনরির ঘোরগ্রস্ত। তার ঘোর কাটে নিষ্প্রাণের লাজহীন স্পর্শে। আইনরির খোলা চুল সরিয়ে উষ্ণ তৃষ্ণার্ত চুমু খেল তার কাঁধে। মিহি গলায় বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল। আইনি পূর্ণ প্রকটিত আখুটে গলায় বলল, আর একটু থাকি প্লিজ। আচ্ছা। গম্বুজের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে নিষ্প্রাণ। তার বুকে পিঠ ঠেকিয়ে বসে পড়ে আইনরি। আইনরি সচেতন নির্নিমেক দৃষ্টি সুদূরের সেই বিভীষণের অগ্নিবলয়ে। খানিক পরেই সে প্রলীন হয়ে যাবে নিকষ আধারে। নভলোক ফুরে বেরিয়ে আসবে শশঙ্ক। আইনরির আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে দেয় নিষ্প্রাণ। অতি যত্নের সাথে অধরের কাছে এনে সিক্ত চুমু খায় হাতের তালুতে। আইনরি মোহিত হয়। সম্মোহিত তার মস্তিষ্ক। নিষ্প্রাণের হাত এনে ছুঁয়ে ধরে তার অনাবৃত উদরে। বেপরোয়া অবিশ্রান্ত লাজহীন স্পর্শে জমাট বেঁধে যায় আইনরি। নিষ্প্রাণ তার মুখটা আইনরির কাছে নিয়ে বলল, ছড়া শিউলির অঙ্গ তোমার, পদ্ম কমল ঠোঁট, শুভ্র মেঘের ভাঁজে ভাঁজে রচিত প্রেমের চোট, অগাধ মুগ্ধতা সৌরভে তোমার, মুক্ত জরা হাসি, পলে পলে যেথাই হারাই প্রিয় তোমায় ভালোবাসি। আইনরি মুগ্ধ হয়ে শোনে তা। সলজ্জ চোখে জল উথলে আসে। পিছন ফিরে নিজের ভর সম্পূর্ণ ঢেলে দেয় নিষ্প্রাণের বুকের পাটাতনে। নিরবধি অক্লান্ত প্রেমে মশগুল আত্মহারা দুই আখি পল্লব অশীতিল হয়ে চেয়ে থাকে নিষ্প্রাণের মুখের দিকে। আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলে ভাবিস না ধ্রুবতারা। তোর প্রাণ তার অন্তিম স্পন্দন তোর মাঝে সমাহিত করবে। রাজন শিকদারের কক্ষের বিশাল ছবিটার দিকে গাঢ় দৃষ্টিতে চেয়ে আছে আইনরি। প্রতিটি মানুষের প্রতিচ্ছবিকে সে এমনভাবে পর্যবেক্ষণ করছে যেন সবাই তার চক্ষু দর্পণেই দাঁড়িয়ে আছে। রাজন শিকদার হুইল চেয়ারে বসে আছেন। খুটখুট করছে হাসমুলের মুখ। আইনরির এই ঘরে আসাটা তার মোটেও পছন্দ না। রাজন শিকদারকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় তার হেতু কোনো এক সময় তিনি নিজের বাকশক্তি হারাবেন। নিষ্প্রাণ চায় না তার অতীত কখনো সবার সামনে আসুক। রাজন শিকদার প্রায়ই উত্তেজনাবশত হাত পা ছোড়াছড়ি শুরু করেন। যদিও তা তার পক্ষে সম্ভব হয় না, তার অদ্ভুত অঙ্গভঙ্গিতে আতঙ্কিত হাসমুল সেই ইঞ্জেকশন পুশ করা মাত্রই তিনি শান্ত হয়ে যান। নিষ্প্রাণ বলেছে তার খিঁচুনির জন্য দেওয়া হয় এই মেডিসিন, যা সম্পূর্ণ মিথ্যে। ছবিতে সবাইকে দেখা গেলেও নিষ্প্রাণকে ছবিটার কোথাও নজরে এলো না আইনরির। উৎসুক গলায় প্রশ্ন করে হাসমুলকে, আচ্ছা, এই ছবিতে প্রাণ নেই কেন? হাসমুল নাকের ডগায় বিরক্তি ঝুলিয়ে হেয়ালি গলায় বলল, ছোট সাহেব তখন আইছিলেন না? আইনরি চুপ করে যায়। সে বুঝতে সক্ষম হয় হয়তো ছবিটা নিষ্প্রাণের জন্মের অনেক আগেই তোলা হয়েছে। নিষ্প্রাণের মাকে বেশ লাগলো আইনরির। কি সুন্দর শাড়ি পরেছে, গা ভর্তি গহনা, মনে হতেই পারে বেশ উচ্চ বংশীয়। আলমারি থেকে সিঁদুর-লাল রঙের একটা সিল্কের শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আইনরি। শাড়ির পায়ের সাথে ম্যাচ করে সোনালি রঙের ব্লাউজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে সে। অবশেষে পেয়েও গেল তা। আজ সাজলো আইনরি গাঢ় লাল রঙা শাড়িতে। গা ভর্তি গহনা জড়িয়েছে। সিটি কেটে ঘাড়ের সাথে লাগোয়া খোপায় গুজেছে কৃত্রিম গাজরা। ঠোঁট রাঙিয়েছে লাল রঙে। কোমরে কোমর বন্ধ। কুচিহীন শাড়িতে আঁচলে ভাঁজ তুলেছে 5-এর অধিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল আইনরি। নিষ্প্রাণ কোন একটা কাজে নজরুলদের বাড়ি গেছে। সেখান থেকে মাত্রই ফিরেছে সে। ক্লান্ত ঘর্মাক্ত বিপন্ন শরীর নিয়ে কক্ষে প্রবেশ করে নিষ্প্রাণ। তার উপস্থিতি টের পেতেই আয়নার কাছ থেকে সরে আসে আইনরি। নিষ্প্রাণের শ্রান্ত দেহটার কাছে এসেই ঝরা হাসে। সাথে সাথে হেসে ওঠে আইনরির চোখ। ঝুমঝুমিয়ে বলল, দেখ কেমন লাগছে আমাকে। নিষ্প্রাণ ভয়ালো নিঃশ্বাস ফেলল। চোখ মুখ বিকৃত করে তাকাতেই আটকে ওঠে আইনরি।
ভয়চকিত গলায় বলল, কি হয়েছে? নিষ্প্রাণের শ্বাসে যেন ধরা কাঁপিয়ে দেবে। রণমূর্তি ধারণ করে এক ভয়ালো চড় বসিয়ে দেয় আইনজির গালে। ছিটকে পড়ে আইনজির সমান্তরাল মেঝেতে। ভয় ব্যথা নিয়ে চোখের পল্লব উঁচু নিচু করে নিষ্প্রাণের দিকে তাকাতেই যেন পৃথিবী ঘুরে গেল আইনজির। নিষ্প্রাণ স্রোতের বেগে এসে আইনজির খোপাটা মুঠোবন্দি করে রসিত গলায় বলল, তোকে এইভাবে শাস্তি কে বলেছে? কেন চেয়েছিস তুই এভাবে? এই কেন চেয়েছিস এভাবে? দম বন্ধ হয়ে আসে ভয়ে আইনজির। টলটল করে তার চোখের কলসি উপচে পড়ল নোনা জল। চুলের ব্যথায় কুকিয়ে ওঠে। গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। নিষ্প্রাণ ক্ষুব্ধ হয়ে আরো এক টান লাগালো আইনজির খোপায়। ডুকরে উঠল আইনজি। নিষ্প্রাণের রাগ বাড়ল দ্বিগুণ হারে। সজোরে বসালো আর এক চর। আইনজি হতভম্ব হয়ে গেল। তার শরীরের সব শক্তি নিষ্প্রাণের চোখের আগুন গলে গেল। নিষ্প্রাণ চেঁচিয়ে ওঠে, কেন সেজেছিস এভাবে? কেন মহিলার মতো সেজেছিস? ওই কি সমস্যা তোর? খোলে সব। আর কোনোদিন যদি এভাবে শাস্তি দেখেছি না, আমি তোকে জানে মেরে ফেলবো। আইনজিকে সোজা করিয়ে দাঁড় করায় নিষ্প্রাণ। বেপরোয়া হাতে তার গায়ের সমস্ত গহনা শাড়ি খুলে ফেলল। রাগে বিহ্বল নিষ্প্রাণের নখ গেঁথে যায় আইনজির নরম শরীরে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। দমিয়ে থাকা রাগের বিচ্ছুরণ ঘটিয়ে আইনজির চোয়াল চেপে ধরে নিষ্প্রাণ। আর কোনোদিন যদি ওই মহিলার মতো সেজে আমার সামনে আসিস না, সত্যি আমি তোকে মেরে ফেলবো, মনে রাখিস। গজগজ করে কক্ষ থেকে বের হয়ে যায় নিষ্প্রাণ। নিচে বসে পড়ে আইনজি। গলা, উদর, বাহুর বিভিন্ন জায়গায় লাল আঁচড় ফুটে উঠেছে। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে লহু। নিষ্প্রাণের পদার্পণ ঘটে রাজন শিকদারের কক্ষে। দেয়ালে থাকা ছবিটার দিকে ক্ষুব্ধ দৃষ্টি তার। নিষ্প্রাণের রাগান্বিত আনন্দ দেখে ভরকে যায় হাসমুল। ফাঁকা ঢোক গিলে অধর ছড়াতেই নিষ্প্রাণ ফুঁসে উঠে বলল, কোথায় ছিলি তুই? নিষ্প্রাণ দেয়ালে টাঙানো ছবিটা নিয়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। ক্রোধে বশীভূত হয়ে নিষ্প্রাণ পায়ের নিচে দলিয়ে ফেলল ফ্রেমটাকে। কিচকিচ করে তার কাঁচ ভেঙে বিক্ষিপ্ত হতে থাকে। রাজন শিকদারের কাছে গিয়ে ঝুঁকে দমদমে গলায় বলল, ভালো হচ্ছে না দাদু, একদম ভালো হচ্ছে না। রাজন শিকদার কম্পিত চোখে চাইলেন, চেয়েই রইলেন। সেভাবে মেঝেতে বসে আছে আইনজি। নিষ্প্রাণ কঠিন শান্ত। কক্ষে এসে আইনজিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসায়। অয়েন্টমেন্ট নিয়ে আইনজির পাশে বসে নিখুঁত হাতে আইনজির ক্ষতস্থানগুলোতে সাদা আঠালো জিনিসটার প্রলেপ দিতে থাকে। আইনজি কেঁপে ওঠে। ক্ষত জায়গাগুলো চিনচিন করে ওঠে। আইনজির সিক্ত পল্লবে অশ্রু ঝরছে। আর্দ্র গলায় বলল, এমন কেন করলি তুই? নিষ্প্রাণ ঠোঁটের কোণে মলম লাগাতেই কুকিয়ে ওঠে আইনজি। তোকে এভাবে শাস্তি কে বলেছে? উনি তোর মা, নিষ্প্রাণ। টুক করে আইনজির ক্ষত জায়গায় চুমু বসায় নিষ্প্রাণ। নীরুর দিকে চোখে চেয়ে বলল, সে আমার মা নয়। আইনজি বিস্মিত হয়। কৌতূহলী গলায় বলল, কি বলছিস তুই? আমি আমার বাবার তৃতীয় স্ত্রীর সন্তান। আমার মা সুইসাইড করেছে। ওই যে করিডোর দেখছিস, এখান থেকেই লাফ দিয়ে। আমিও ওখানে ছিলাম। ওই দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে আমার মাকে এখান থেকে লাফ দিতে দেখেছি আমি। আইনি নির্বাক চোখে চেয়ে আছে। কি বলছে এই ছেলে? নিষ্প্রাণ আইনির ঠোঁটের কাছে মুখ নিয়ে বলল, আমি তোকে এই বাড়ির বাইরে যেতে নিষেধ করেছি, আমার অতীত ঘাটতে না করেছি। তুই আমার বর্তমান আর ভবিষ্যৎ, এর মাঝে অতীতের কালো ছায়াকে ডাকিস না দেবো তারা। আইনের নিজেকে অনুমতিশূন্য মনে হচ্ছে। কিছু ভাবার মতো জোর সে মস্তিষ্ককে দিতে পারছে না। কর্ণরঞ্জে ঝড় তোলা নিষ্প্রাণের প্রতিটি শব্দ অবাস্তব সত্য মনে হলো তার। নিস্পৃহ, নিষ্প্রভ, নিরীহ চাহনি। আইনের ভেজা অক্ষিপুট দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তা পড়ছে নিষ্প্রাণের শুষ্ক খসখসে প্রাণহীন ঠোঁটে। ঝাপসা চোখে আইনজি কক্ষের বাইরে তাকায়। তার মনে হলো কেউ একজন তাকে দেখে হাসছে, খুব হাসছে, পাগলের মতো হাসছে, মুক্ত বিহঙ্গের মতো হাসছে। ফুটে ওঠা সদ্য গোলাপের মতো তার হাসি, যেন এ যাবৎকালের জন্য বদ্ধ কুঠুরি থেকে সে ছাড়া পেয়েছে। একটু দূরেই একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। সে চেয়ে আছে অনিমেষ। সে কেউজন আচমকা করিডোরের হাফ দেয়ালের উপর উঠে বসে। পরে খানিক পরেই একটা ঝপাং আওয়াজ। সে কেউ একজনকে আর দেখল না আইনজি। বাচ্চা ছেলেটা দৌড়ে দেয়ালের কাছে গেল, নত যেন হয়ে চেয়ে রইল।
বিধ্বস্ত বিষণ্ণ অপ্রসন্ন মন, মস্তিষ্কের দোলাচলে থিতিয়ে থাকা অন্তঃকরণে অবধীয় চিন্তা চেতনার বিচরণ আইনরিকে নিশ্চুপ করে রেখেছে। উত্তরোত্তর ঘটে যাওয়া উৎকট সব ঘটনার সে মর্মাহত। জানলার গ্রিলে হাত রেখে উদাস চিত্তে চেয়ে আছে উত্তরের সেই ঘন জঙ্গলে। আম গাছটার মধ্যে বসে থাকা সাদা আর কালোর মিশেলের পাখিটা লেজ নাড়িয়ে শুধু ঘুরে যাচ্ছে, আইনরির করুণ ক্লান্ত চাহনি। তদ্দণ্ডে তার কটিদেশী উষ্ণ ছোঁয়ায় শিহরিত হওয়া দেহ শ্বাসরুদ্ধ করে ফিরে তাকায় আইনরি। তার অধরে লেপটে যায় কিয়ৎপলের ব্যবধানে নিষ্প্রাণের সরু শুষ্ক ওষ্ঠাধর। আইনরি নির্লিপ্ত, জিজ্ঞাসা নেই তার চোখে। সে পুনরায় উদাসীন হয়ে ফিরে তাকায় জানালার ফাঁক গলিয়ে। কটিদেশে চাপ পতিত হলেও ভাবান্তরহীন আইনরি। নিষ্প্রাণ নৈশব্দে তার চিবুক রাখে আইনরির কাঁধে। আলগোছে ছুঁয়ে দেয় আইনরির স্থির কপল, শ্রবণেন্দ্রিয় গলদেশ। অপ্রসন্ন আইনরি, তার চিত্তে কোনরূপ প্রভাব বিস্তৃত হল না। আইনরিকে নিজের বক্ষপুটে চেপে ধরে নিষ্প্রাণ। তার বক্ষস্পন্দনের প্রতিটি গুঞ্জন আইনরিকে আহত করছে। সিক্ত গলায় বলে ওঠে নিষ্প্রাণ, রেগে আছিস আমার উপর? সরি রে। আইনরি বাখিন, ইচ্ছে হল না তার কথা বলতে। নিষ্প্রাণের স্বীকারোক্তির সুর। বললাম তো সরি। তোকে আমি শাস্তি না বলেছি বল? কেন চেয়েছিল ওভাবে, তাও আবার অন্য একজনের মতো? তুই তো আমার ধ্রুবতারা, তোকে কারো মতো সাজতে হবে না। তুই আমার কাছে সবসময় একই। তারাদেরকে সাজতে হয় না। তাদের আলো আপনা আপনি ঝলসে দেয় কারো চোখ, বিদীর্ণ করে হৃদপ্রকোষ্ঠ, আলোকিত করে তমসা। তাদের কৃত্রিম সাজের কোনো প্রয়োজন নেই। আইনরি মলিন হাসে, ফিরে তাকায় ঝকঝকে নীলাব্রের বুকে। শুভ্র থোকা থোকা জলদ ক্ষয়ে দিচ্ছে নীলাভ মায়াকে। সেখানেই স্থির চোখ রেখে ম্লান গলায় বলল, তুই আমাকে ঘৃণা করিস কেন? আইনরিকে নিজের দিকে ফিরিয়ে নেয় নিষ্প্রাণ। শীতল চোখে কিছু সময় চেয়ে রইল। আইনরি বুঝেও না। জানালা দিয়ে আসা ফিনফিনে পবনে আইনরির কগাছি চুল উড়ে এলো তার চোখে মুখে। নিষ্প্রাণ অতলান্ত মায়ায় তা মুখ থেকে সরিয়ে দেয়। কপালে উষ্ণ ফুদিতেই সরে যায় ছোট কেশ। আইনরি নিভ নিভ চোখে নিষ্প্রাণকে দেখে। ছেলেটা এমনিতে কত স্বাভাবিক, কিন্তু রেগে গেলে আর ভাবতে চায় না আইনরি। তার গায়ে এভাবে হাত তুলবে নিষ্প্রাণ, তা আইনরির কল্পনাতীত। আইনরির ভাবনার ঘোর কাটে তার গলায় ভেজার স্পর্শে। তার নরম গালে হাত রাখে নিষ্প্রাণ, শুষ্ক গলায় বলল, আমার মা সুইসাইড করেছে তো তারা। নিষ্প্রাণের এই কথায় কি যেন ছিল। আইনরিকে প্রমত্তা সাগরে ভাসিয়ে নিতে এতটুকুই যথেষ্ট ছিল। আইনরি ভারাক্রান্ত গলায় বলল, তিনি সুইসাইড কেন করেছেন? নিষ্প্রাণ ঝরা হাসল। কেঁপে উঠল আইনরির বুক। এমন কথাও কেউ হাসে? হেয়ালি গলায় বলল, আমি যদি আবার বিয়ে করি তাহলে তুই কি করবি? চমকিত হয় আইনরি। ঝট করে নিষ্প্রাণের কলার চেপে ধরে বলল, মেরে ফেলবো তোকে। নিষ্প্রাণ গা দুলিয়ে হাসে। মেয়েটা তাহলে তাকে সত্যিই ভালোবাসে। নিস্পৃহ গলায় ফিসফিসিয়ে বলল নিষ্প্রাণ। আমার মাও বাবার দ্বিতীয় স্ত্রী ছিল। শঙ্কিত হয় আইনরির দৃষ্টিজোড়া। সে স্তম্ভিত, নিভৃত, চকিত। নিষ্প্রাণ গাঢ় গলায় বলে ওঠে, দুদিনের মধ্যে আমরা ঢাকা ফিরে যাচ্ছি। ঝামেলা করিস না, একদম বাড়ি বাইরে যাবি না। আমার কথার যেন নড়চড় না হয়। প্রাণকে নিষ্প্রাণ বানাস না তো তারা। আইনরিকে জড়িয়ে ধরে তার নির্বাক অধরে দীর্ঘ চুমু খায় নিষ্প্রাণ। নিষ্প্রাণের বুকে শিয়র গুজে দাঁড়িয়ে থাকে আইনরি। আচমকা গা গুলিয়ে ওঠে তার। মুখ চেপে ধরে ওয়াশরুমে যেতেই ব্যগ্র হয়ে ওঠে নিষ্প্রাণ। উদ্বিগ্ন গলায় চেঁচিয়ে ওঠে, ধ্রুবতারা, কি হয়েছে তোর? তুই রেগে আছিস? মুখ ভর্তি বমি করে আইনরি। বুক পাজরে ব্যথা হয়। একটু ধাতস্থ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই নিষ্প্রাণের চঞ্চলা মনের অস্থির প্রশ্ন, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? ডক্টর ডাকবো? নিষ্প্রাণের ব্যাকুলতায় আচম্বিত তাকায় আইনরি। ক্লান্ত স্বরে বলল, না, আমি ঠিক আছি। একটু অস্থির লাগছিল। তেমন কিছু না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওকে, তুই রেস্ট নে। কিছু লাগলে তালাব চেঁচাকে বলিস। আমি একটু বাড়ি আছি, কাজ আছে। ওকে। আইনরি নীরব সম্মতি দেয়। নিষ্প্রাণ যেতেই সচল হয় আইনরির মন মস্তিষ্ক। বিছানায় কোনায় পড়ে থাকা মোবাইলটা নিয়ে কল করে কাউকে। রিসিভ হতেই ভয়ার্ত গলায় বলে ওঠে আইনরি, প্রাণ মাত্রই বাইরে গেছে, আমার ভয় করছে। আপনি প্রাণকে ভুল ভাবছেন। মিশকাত গুমুট শ্বাস ফেলে বলল, প্রথমে তুমি যে ভয়টা পাচ্ছ তা পাওয়া বন্ধ করো।
জাস্ট রিল্যাক্স। আইনরি শ্বাস নিল, নমনীয় গলায় বলল, আপনার কেন মনে হয় প্রাণ তার পরিবারকে খুন করছে? ও মাত্র 10 বছরের ছিল। ওইটুকু বাচ্চা আপনি ভুল ভাবছেন মিশকাত। হয়তো, কিন্তু সবটা মিথ্যে হতে পারে না। তুমি বলেছ নিষ্প্রাণ তার রাগের বশে এমনটা করেছে। রাগের বশে খুন? তো এইভাবে? আইন্দ্রি, তুমি এখনো ওকে চিনতে পারোনি। আইনরি ফোপাতে থাকে। সে কিছুতেই মানতে চায় না নিষ্প্রাণ তার পরিবারকে খুন করেছে। মিশকাত দৃঢ় গলায় বলল, আমি খবর নিয়েছি। সেদিন রাজন শেখদার বা নিষ্প্রাণ কেই মসজিদে ছিল না, তারা বাড়িতেই ছিলেন। হঠাৎ আগুন লাগাতে সবাই ছুটে যান সেখানে। রাজন শেখদার কেস করতে চাননি, কেস করেছেন তারই কর্মচারী হেকমত। তুমি বলো, কেন করেননি রাজন শেখদার কেস? তার তো নিচে আসা উচিত ছিল। ঘটনার ধামাচাপা পড়তে নিষ্প্রাণকে রাতারাতি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। 12 বছর পর ফিরে এসেছে। আচ্ছা বলো তো, তোমার কি একটুও মনে হয়নি নিষ্প্রাণ স্বাভাবিক নয়? আমি তোমার ফ্রেন্ড ট্রেনার সাথে কথা বলেছি। নিষ্প্রাণের আচরণ সম্পর্কে শুনে আমি রীতিমতো হতবাক। আইন্দ্রি, নিষ্প্রাণ স্বাভাবিক নয়। বুক কাঁপিয়ে জলবর্ষণ হচ্ছে আইনরির চোখের কোটর থেকে। সাজানো গোছানো কথাগুলো দলা পাকিয়ে গেল গলায়। মিশকাতের কর্ণকুহর হলো সে অবিশ্রান্ত ধারার ঝুমঝুম শব্দ। গলা পরিষ্কার করে বলে উঠেছে, শান্ত আইন্দ্রি, শাহরুখ আমাকে সব বলেছে। নিষ্প্রাণ রাগের বসে কিছু করেনি, ওর সব কিছুই সাজানো। নিজেকে সামলো আইন্দ্রি, তুমি ছাড়া কেউ ওকে ভাঙতে পারবে না। ও কোনো প্রমাণ রাখেনি। ওদের বাড়িতে নয়নতারা নামের একটা মেয়েও ছিল। আগুন লাগার 1 সপ্তাহ আগে মেয়েটি মারা যায়, কিন্তু তারও আগে থেকে মেয়েটাকে ওই বাড়িতে দেখা যায়নি। মেয়েটা রোজ পাশে একটা মাদ্রাসায় যেত। আমি অনেক কষ্টে সে সময় মাদ্রাসার শিক্ষক খুঁজে বের করেছে কি হয়েছিল মেয়েটার সাথে। সে নিখোঁজ হওয়ার কয়েকদিন পরে আগুন লাগে। নয়নতারার মৃত্যু কী কারণে ঘটেছে তা কেউ জানে না। ছাদ থেকে পড়ে যাওয়ার মানে নেই, কারণ বাড়ির কাজের লোকদের অন্তর্মহলে যাওয়ার এতটা সুযোগ তখন ছিল না। নিষ্প্রাণের কারণে ছাদের দরজায় বেশিরভাগ সময় লাগানো থাকত। আইন্দ্রি, ওই বাড়িতে কি হয়েছে তা একমাত্র নিষ্প্রাণ আর ওর দাদু জানে। আর এর সত্যতা তোমাকে বের করে আনতে হবে। আইনরি ঝুমঝুম বৃষ্টিস্নাত গলায় বলল, আমি কি করব? কাকে বিশ্বাস করব আমি? প্রাণ যতটা শান্ত ততটা ভয়ঙ্কর। ও যদি কিছু করে বসে? হাউমাউ করে কেঁদে ওঠে আইনরি। এই বিব্রতকর পরিস্থিতিতে কি করা উচিত মিশকাতের সে বুঝতে পারছে না। শাহরুখ সুস্থ হয়ে আইনরির বাবা মায়ের সাথে দেখা করে সবটা জানে। শাহরুখের চতুর্থ মস্তিষ্ক বলছে তার এই কিডন্যাপিংয়ে নিষ্প্রাণেরই হাত। সে এমন কাউকে খুঁজছে যে টক্কর দিতে পারবে নিষ্প্রাণকে। তখন খোঁজ পায় মিশকাতের। সদ্য ট্রেনিং শেষ হয়েছে তার। মিশকাতের ঠিকানা দেয় আইনরির ভাই আরাজ। মিশকাতের সাথে সবটা আলোচনা করেই একটা স্বচ্ছ প্ল্যান ফাঁদে তারা। আইনরির নাম্বার আরাজের কাছ থেকেই নিয়েছে মিশকাত। শাড়ি পরার প্ল্যানটাও মিশকাতের দেওয়া। আর তার বিপরীতে নিষ্প্রাণের ভয়ঙ্কর ব্যবহার আইনরিকে ভাবতে বাধ্য করেছে নিষ্প্রাণ আসলেই স্বাভাবিক নয়। মিশকাত গাঢ় গলায় বলল, তোমাকে রাজন শেখদারের কাছে যেতে হবে। তিনিই পারবেন তোমাকে সাহায্য করতে। দাদু তো ঠিক করে কথা বলতে পারে না। জানি, আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। মিশকাত এক অবিশ্বাস্য বুদ্ধি দিয়ে দেয় আইনরিকে। কি করে সে রাজন শিকদারের কাছ থেকে নিষ্প্রাণের সত্যতা বের করতে পারবে।